আমরা যারা ব্যবসায়ী আছি তারা প্রতিদিন কি করি, রেভিনিউর পিছনে ছুটি। প্রতিদিন, প্রতি মাস বা প্রতি বছর আমাদের একটা টার্গেট থাকে যে আমাদের নেট রেভিনিউ এত টাকা হইতে হবে, আমাদের বছর শেষে 5 কোটি 10 কোটি 20 কোটি টাকার বিক্রি থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আমার টার্গেট ফিল আপ হয় নাই। কারণ আমরা টাকা ইনকামের পিছনে ছুটতেছি। এখন একজন ব্যবসায়ী টাকা ইনকাম করতেছেন বা রেভিনিউ করতেছেন, সেটা অবশ্যই ভালো দিক, এটা করতে হবে ব্যবসায়ীর জন্য, এটা বাধ্যতামূলক। কিন্তু এর পাশাপাশি ব্যবসায়ীকে আরো কিছু জিনিস শিখতে হবে, বা এর পাশাপাশি ব্যবসায়ীকে আরো কয়েকটা জিনিস জানতে হবে। তা না হলে একজন ব্যবসায়ী কখনোই বড় হতে পারবে না। সেই জিনিসগুলো কি কি? এই জিনিসগুলো জানতে আমাকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছে এবং আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। একটা পর্যায়ে এসে আমি পারছি। সো আমি বলবো আমার দীর্ঘদিনের ব্যবসায়িক ক্যারিয়ারে আমি এই জিনিসগুলো ধাপে ধাপে ধাক্কায় ধাক্কায় শিখছি। সো আমি আপনাকে বলবো আপনি আজকে থেকে শুরু করতে পারেন। সর্বপ্রথম কাজ কি হবে? আপনি টাকা তাই করবেন, স্বাভাবিক, এটা করতেই হবে। রেভিনিউ তো করবেন, এটা বাধ্যতামূলক। কিন্তু আপনাকে সময় বাঁচাতে জানতে হবে। আপনার যে সময়, সেই সময়টা আপনি 12 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা দিবেন ব্যবসাতে, এটা স্বাভাবিক। না দিলে আপনার ব্যবসা গ্রো করবে না বা ব্যবসা সাস্টেন করবে না। ঠিক আছে, ব্যবসা শুরুর ক্ষেত্রে এটা দিতে হয়। এমন হয়েছে আমরা 2-3 রাত ঘুমাইনি, 2-3 রাত না ঘুমায় কাজ করতেছি। কেন? কারণ দিনের শেষে ঘুমাবো কখন? ঘুমানোর সময় নাই তো। দিনে রাতে পরিশ্রম করতে হয়েছে সিস্টেম ডেভেলপ করার জন্য। একটা সময় যখন সিস্টেম ডেভেলপ হয়েছে, সিস্টেম ডেভেলপ হওয়ার পরে এই জায়গাতে আরো বেশি ফোকাস হয়েছে, আরো বেশি কাজ করতে হয়েছে, সিস্টেমটা আরো বড় করতে হয়েছে। তো আমি বলবো আপনাকে সারা জীবন আপনি পরিশ্রমই করবেন, দিন শেষে যদি সময় বাঁচাতে না জানেন সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি কখনোই একজন ব্যবসায়ী হতে পারবেন না বা বড় ব্যবসায়ী হতে পারবেন না। তাহলে আপনাকে টাকা কামানোর পাশাপাশি সময় বাঁচাতে জানতে হবে। এখন আপনি বলতে পারেন আমি যে সময় বাঁচাবো, দিন শেষে তাহলে আমার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে হবে, অথবা আমার ব্যবসাতে হয়তো বা কোনোটা ঝুঁকি আসতে পারে বা আমার ব্যবসাতে সমস্যা তৈরি হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে গুড পিপল হায়ারিং করতে জানতে হবে। আপনার জন্য কাজ করবে বা আপনার হয়ে কাজ করবে এরকম লোকজন হায়ার করতে হবে। এবং শুধুমাত্র হায়ার করলে হবে না, তৃতীয় যে কাজটা আপনাকে জানতে হবে বা তৃতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা কি, লিডার তৈরি করতে জানতে হবে। তারা লিড দিবে, শুধুমাত্র আপনি একা লিড দিয়েছেন না, তারাও লিড দিবে। যখন তারা লিড দিবে সেই ক্ষেত্রে আপনার নাক গলানো বন্ধ রাখতে হবে। সব জায়গাতে আপনি নাক গলাতে পারবেন না, সব জায়গায় আপনি কথা বলবেন না। তারা তাদের লিড দিয়ে, তাদের লিডারশিপ দিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আরো বড় করবে। হ্যাঁ, কিছু ভুল করবে না এমন না, কিন্তু ওইসব ভুলগুলো আপনাকে ধরাই দিতে হবে, কিন্তু সব জায়গাতে আপনার নাক গলানো যাবে না। 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট, সেটা কি, আপনাকে ফ্রিডম অর্জন করতে জানতে হবে, স্বাধীন হতে হবে। অন্যের দ্বারস্থ হয়ে সারা জীবন পরে থাকা যাবে না, আপনাকে ফ্রিডম নিয়ে চিন্তা করতে হবে। আমরা এরকম অনেক জায়গাতে শুনি যে আমরা অমুক কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট নিয়েছি, তারা আমাদের একদম খুব চেপে ধরে রাখে, মানে প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে তারা হিসাব নেয়। এখন সেই ইনভেস্টর, সেই ইনভেস্ট করতেছে। দেখুন, আমি নিজে যদি একজন ব্যবসায়ী এবং ইনভেস্টর, সেক্ষেত্রে আমি বলবো যে একটা জায়গা থেকে ইনভেস্ট করার আগে অবশ্যই সে চিন্তা করে যে সিকিউর কিনা, বা ওই ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করলাম, দিন শেষে তারা আসলে ভালো করবে কিনা, এরকম তো অবশ্যই চিন্তা থাকে। কিন্তু আপনি যদি চিন্তা করেন না, তারা আমাকে একদম খুব সেফে ধরে রাখছে, অর্থাৎ আপনি যদি নিজেকে ফ্রিডম চিন্তা করতে না পারেন, বা আপনি যদি চিন্তা করেন যে তারা ইনভেস্ট করার মাধ্যম দিয়ে আমাকে হয়তো বা খুব চাপে রাখছে, এটা আসলে ভুল ধারণা। হ্যাঁ, কিছু জায়গায় হইতে পারে, কিন্তু আমি বলবো আপনাকে যেহেতু ইনভেস্টমেন্ট পাইছেন, সেক্ষেত্রে তারা আপনার থেকে লাভ লসের হিসাব তো চাইবে, পাশাপাশি আপনার অ্যানালিটিক্যাল স্কিল, এফোর্ট এবং আপনার রিস্ক আপনি ম্যানেজ করেন, এইসব জিনিস তো তারা দেখতেই চাইবে, স্বাভাবিক এটা। তার মানে আপনি যে একজন ব্যবসায়ী হন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্রিডম অর্জন করার চেষ্টা করতে হবে। 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট, সেটা কি, একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেম ডেভেলপ যদি না করতে পারেন, সেক্ষেত্রে কখনোই আপনি টাকা ইনকাম করলেও দিন শেষে আপনি এই টাকাটা এনজয় করতে পারবেন না। 6 নাম্বার খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা অনেকে ভুলে যাই। বাংলাদেশের মার্কেট প্লেসে এই জিনিসটার অনেকটা অভাব আছে। আমরা দেখা যাচ্ছে যে মানে কাস্টমারকে কোনো রকম একটা জিনিস ধরাই দিলেই ভাবি, এরকম একটা বিষয় থাকে, বা আমাদের কাস্টমারকে এখনো মানে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে হয়। কারণ কি, আমাদের প্রতি কাস্টমারের ট্রাস্ট নাই। ট্রাস্ট কেন নাই? কারণ কি আমরা এখনো ব্র্যান্ড না। সো ব্র্যান্ড যদি না হতে পারি, ট্রাস্ট যদি বিল্ড না করতে পারি, সেক্ষেত্রে ব্যবসা কখনোই বড় হবে না। তাহলে আপনাকে সারাদিন পরিশ্রম করতে হবে। আপনি সবকিছু করবেন, তা না হলে কখনোই ব্যবসা আপনাকে ছাড়া সাস্টেন করবে না, বা আপনার ব্যবসাতে আপনার নেই মানে কালকে শেষ। তাহলে এই টাকা দিয়ে বা এই রেভিনিউ দিয়ে আপনার আসলে কি হবে, আশা করি বুঝতে পারছি। সো সর্বশেষ যে কথা, সেটা কি, আপনাকে ট্রাস্ট বিল্ড করাইতে হবে, বা আপনার কোম্পানি সম্পর্কে মানুষ আপনাকে ভালো জানবে, বা আপনি আসলে কোয়ালিটিফুল জিনিস দেন, সঠিক টাইমে প্রোডাক্ট দেন, এবং কি আপনার পণ্যতে অবশ্যই কোন কোন কারণে আপনার প্রোডাক্টের রিফান্ড দেন সেটা আপনাকে জানাইতে হবে, একদম ক্লিয়ার কাট মানুষকে জানাইতে হবে। তা না হলে আপনার প্রতি মানুষের ট্রাস্ট বিল্ড হবে না। আমরা একটা কোম্পানি থেকে 2 বছর আগে একটা গ্রাফিক্স কার্ড কিনছিলাম। গ্রাফিক্স কার্ডের দাম মোটামুটি একটা ভালো দামের একটা গ্রাফিক্স কার্ড ছিল। এই কোম্পানি আমাদের মোটামুটি বেশ কয়েকদিন ঘুরাইছে, কিন্তু ঘুরানোর পরে কি হয়েছে, 2 বছর ব্যবহার করার কারণে তারা আমাদের থেকে 50% টাকা কেটে রেখে 50% টাকা আমাদের রিফান্ড করছে। তাদের রিফান্ড পলিসি কি ছিল, 3 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা সার্ভিস করে দিবে। যদি সার্ভিস করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তারা প্রতি বছরের জন্য 25% করে লেস করে দিবে। তো 2 বছরের জন্য তারা কি করছে, মোটামুটি 50% কেটে রেখে আর 50% কিন্তু তারা রিফান্ড করছেন, টাকা রিফান্ড করছেন। আমি যেহেতু টাকা রিটার্ন পাইছি, সো আমি টাকা নিয়ে কি করতে পারতাম, অন্য কোনো দোকান থেকে অন্য একটা গ্রাফিক্স কার্ড কিনে নিয়ে আসতে পারতাম। কিন্তু সেটা না করে আমি কি করছি, আমি এই দোকান থেকে আবার
গ্রাফিক্স কার্ড কিনছি। কি কারণে? তাদের রিফান্ড পলিসি ভালো, যদিও সময় নিছে কিন্তু রিফান্ড পলিসি ভালো। সো আপনার কাস্টমারের সাথে এরকম ট্রাস্ট তৈরি করতে হবে। পরবর্তী যে প্রোডাক্টটা আমি কিনলাম সেখানেও তারা আমাকে একটা বড় একটা ডিসকাউন্ট দিছে, কোম্পানির নামের কারণে একটা ডিসকাউন্ট দিছে। সো আমি কিন্তু দুইভাবে হ্যাপি হয়ে গেলাম, একটা রিফান্ড পেলাম, অন্যদিকে আমি আবার একটা ডিসকাউন্ট পাইতেছি। সো আপনার কাস্টমার আপনাকে কেন বিশ্বাস করবে সেটা আপনার আগে নিজে জানতে হবে। নিজে যদি না জানেন সেক্ষেত্রে কখনোই আপনার ব্যবসা বড় হবে না। আশা করি বুঝতে পারছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।